আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আবু সাদাত, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা পাইথনের বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে জেনেছি এবং একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ নাম্বার সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা পাইথনে স্ট্রিং এর ব্যবহার সম্পর্কে জানবো এবং শিখব। চলুন দেখি পাইথন সম্পর্কিত কিছু টার্ম জেনে নিই। স্ট্রিং লিটারালস অর্থাৎ পাইথনে স্ট্রিংকে ব্যবহার করার নিয়ম। পাইথনে স্ট্রিংকে ব্যবহার করতে হয় সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে। যেমন হ্যালো, এটার উভয় পাশে যদি সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন দিই তাহলে একই মিনিং বোঝায় এবং এটা স্ট্রিং বোঝায়। উদাহরণস্বরূপ আমরা যদি লিখি প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে হ্যালো, তাহলে এটা স্ক্রিনে হ্যালো প্রিন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনো টেক্সটই এখানে লিখতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি চাই এখানে বাংলাও লিখতে পারবো। অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিংটি থাকতে হবে। আমাদের ফলাফল কিন্তু চলে এসেছে, কারণ স্ট্রিং হিসেবে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখেছিলাম আমাদের দেশের নাম বাংলাদেশ। তো অতএব আমাদের সে অংশটুকু ফলাফলে চলে এসেছে। তো এবার আমরা দেখব যে হচ্ছে পাইথনের স্ট্রিংকে কিভাবে ভেরিয়েবলে অ্যাসাইন করে। আমরা অলরেডি দেখেছি পাইথন ভেরিয়েবলের মধ্যে কিভাবে অ্যাসাইন করে। তারপর আমি আরেকবার বলছি যে হচ্ছে যদি আমার একটা ভেরিয়েবল হয়, একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয় যার মান হচ্ছে হ্যালো, তাহলে আমরা লিখব ইকুয়াল টু ডাবল কোটেশন হ্যালো। ফলাফল প্রদর্শন করতে চাইলে প্রিন্ট ভেরিয়েবল ভেরিয়েবল লেখার সময় আর ডাবল কোটেশন দিতে হবে না, কারণ অলরেডি স্ট্রিং টাইপের মান ধরেই আছে। ভেরিয়েবলের সময় ডাবল কোটেশন লাগবে না। এরপরে দেখেন মাল্টি লাইন স্ট্রিংস। আমরা এ পর্যন্ত বলেছি যে দুইভাবে আমরা ব্যবহার করতে পারি, একটা সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন। কিন্তু একই সাথে তিনটা ডাবল কোটেশন বা তিনটা সিঙ্গেল কোটেশনের মাধ্যমে আমরা মাল্টি লাইন স্ট্রিং ব্যবহার করতে পারি। মাল্টি লাইন স্ট্রিং আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এখানে দেখেন একটা ভেরিয়েবল যার একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার মান হচ্ছে র্যান্ডম টেক্সট, লরেম ইপসাম ডলার সি ট্যামেট কনসেক্টেটর স্পেসিং এলেক্ট ইত্যাদি। এটার শুরুতে এবং শেষে কিন্তু তিনটা ডাবল কোটেশন আছে উভয় পাশে, তিনটা করে, এবং এটা মাল্টি লাইনে লেখা হয়েছে। দেখেন এটা কিন্তু আমি এন্টার দিয়ে নতুন লাইনে দিয়েছি। আপনি যদি এটার মধ্যে আরো দেন, মাল্টি লাইন আরো করে দেন, তাহলে সেটাও কিন্তু শো করবে। আমি এটাকে চালনা করে দেখছি। আপনি হুবহু এখানকার এন্টারটা কিন্তু ওখানে নিয়েছেন। তো এটা পাইথন প্রোগ্রামিং এর স্ট্রিং ব্যবহারের একটা সুবিধা, যেখানে মাল্টি লাইন একসাথে লেখা যায় কোনো রকম স্ক্যাপ ক্যারেক্টার ছাড়া বা নিউ লাইন ছাড়াই এটা শো করানো যায়। অনুরূপভাবে আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে একই মিনিং প্রকাশ পাবে। তিনটা দিলাম। তাহলে এ পর্যন্ত আমরা দুইটা বিষয় কিন্তু অনুধাবন করলাম। একটা হলো যে পাইথনে স্ট্রিং এর জন্য আইদার সিঙ্গেল কোটেশন, আইদার ডাবল কোটেশন অর ডাবল কোটেশন। অনুরূপভাবে যদি আমি একাধিক লাইনে স্ট্রিংকে ব্যবহার করতে চাই তাহলে তিনটা সিঙ্গেল কোটেশন বা তিনটা ডাবল কোটেশন ব্যবহার করব, এবং ভেরিয়েবলে অ্যাসাইন করার সময় শুধু ভেরিয়েবলটা লিখে দিলেই হবে।
এবার দেখেন পাইথনে আসলে ক্যারেক্টার টাইপের কোনো ডাটা টাইপ নাই। তো আসলে স্ট্রিং এর মধ্যেই আসলে ক্যারেক্টার আছে, কারণ আমরা জানি স্ট্রিং হচ্ছে একটা অ্যারে অফ ক্যারেক্টার। তো এখন আমার স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলে যদি আমার মান যদি থাকে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমার ধরতে হবে যে এখানে হ্যালো ওয়ার্ল্ড বা এখানে যে স্পেসগুলো আছে প্রত্যেকটা উপাদানই আসলে এক একটা ক্যারেক্টার। তো সেক্ষেত্রে আমার এখানে মার্কিং করতে হবে, যেমন মার্কিং শুরু হবে অ্যারেতে 0 থেকে, তাহলে 0 নম্বর পজিশনে আছে বড় হাতের ক্যাপিটাল এইচ, তারপরে আছে ছোট হাতের ই 1 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে এল, 3 নম্বর পজিশনেও এল, এবং 4 নম্বর পজিশনে আছে ও, তারপর 5 নম্বর পজিশনে কমা, 6 নম্বর পজিশনে স্পেস, 7 নম্বর পজিশনে ডাব্লিউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটাকে স্ট্রিং এর কোনো একটা নির্দিষ্ট কোনো উপাদানকে আর একটা ক্যারেক্টারকে যদি আমি প্রিন্ট করতে চাই কোনো একটা পজিশনে, তাহলে আমার আসলে পজিশন ক্যালকুলেশন করে প্রিন্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের 1 নম্বর উপাদানকে প্রিন্ট করতে চাই। 1 নম্বর উপাদান কি হবে? 0 থেকে মার্কিং হয়ে 1 নম্বর হচ্ছে ই। আমরা দেখে আসি একটু, দেখেন ই অনুভাবে 0 উপাদান যদি যান 0 হবে কি এইচ। সরি আমি ও লিখে ফেলেছি, হ্যাঁ 0 হচ্ছে এইচ। ওকে রাইট। অনুরূপভাবে যদি আমি চাই 7 নম্বর উপাদানটা প্রিন্ট করব, 7 নম্বরে আছে ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ। সো আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে কোনো একটা স্ট্রিং এর কোনো একটা নির্দিষ্ট পজিশনের ক্যারেক্টারটাকে শো করানোর উপায়। প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল নেম, থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশন। এবার অনেক সময় আমাদের অনেক অপারেশন করতে হয় স্ট্রিং এর উপরে, সেটা হলে স্ট্রিংটাকে ভেঙে ফেলতে হয়। দেখা গেল 20 লাইনের একটা টেক্সট আছে, সেখানে আমি চিন্তা করলাম 10 লাইন একদিকে দিব, বাকি 10 লাইন আরেকদিকে দিব, বা 3 ভাগে করব। তো সেরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের আসলে পজিশন ওয়াইজ হিসাব করতে হবে। যেমন আমরা চাচ্ছি যে get the characters from position 2 to 5, ঠিক আছে, নট ইনক্লুডেড, অর্থাৎ পজিশন 2 থেকে পজিশন 5 পর্যন্ত এই অংশটা, এই ক্যারেক্টার অংশটাকে আমি কেটে আলাদা করে ব্যবহার করব। 2 থেকে 5 বাদে 2 থেকে শুরু 5 এর কম, এটা বোঝাইতে 2 to 5 নট ইনক্লুডেড। 2 থেকে শুরু 5 এর কম অর্থাৎ 4 পর্যন্ত যাবে, সেজন্য বলা হচ্ছে নট ইনক্লুডেড। তো আসলে আমি যদি এখানে দেখেন বি একটা ভেরিয়েবল যার মান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি চাচ্ছি এটাকে আমরা স্লাইস ভাবে প্রদর্শন করব। তাহলে বি থার্ড ব্র্যাকেটের মধ্যে 2:5, অর্থাৎ 2 থেকে শুরু 5 এর পূর্ব পর্যন্ত। তাহলে 2 নম্বর পজিশনে কি আছে? এইচ 0 1 2, 2 তে আছে এল, 3 তে আছে আবার এল, 4 এ আছে ও। সো এল এল ও। 5 এ যেটা আছে সেটা শো করবে না, 5 এর আগে শেষ। তো আমি রেজাল্টটা দেখি, এল এল ও, 2 থেকে 5। অনুরূপভাবে আমি যদি 2 থেকে 9 দিই তাহলে রেজাল্টটা কি আসবে? 8 এর পূর্ব পর্যন্ত দেখাবে। তাহলে দেখেন 7 নম্বরে ডাব্লিউ, 8 নম্বরে ও, 9 নম্বরে আর। তো আর এর পূর্ব পর্যন্ত দেখাবে ও, ডাব্লিউ ও। আশা করি আমরা স্লাইস ফরম্যাটে কোনো একটা স্ট্রিং এর ক্যারেক্টারকে প্রিন্ট করা বুঝে গেছি। ফরম্যাট হচ্ছে প্রিন্ট ভেরিয়েবল নেম থার্ড ব্র্যাকেটের মধ্যে স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট কোলন 2:5। 2 হচ্ছে স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট হচ্ছে 5। এরপরে আমরা যদি রিভার্সলি জিনিসগুলোকে প্রদর্শন করতে চাই, অর্থাৎ আমরা তো বাম দিক থেকে কাজগুলো করেছি, যদি আমরা চাই যে হচ্ছে ডান দিক থেকে শুরু করব, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে এটা হলো নেগেটিভ ইন্ডেক্সিং। সেক্ষেত্রে আমার হচ্ছে দেখেন get the characters from position 5 to position 1, starting the count from the end of the string। উল্টো দিক থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখেন আমরা যেটা করতে যাচ্ছি -5,
-5 পজিশনটা কোন দিক থেকে হবে? আপনি হচ্ছে এই যে হ্যালো, এই আমার স্ট্রিংটা যেটা বি ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড বিশ্ববোধক চিহ্ন, তো বিশ্ববোধক চিহ্ন হচ্ছে আমার লাস্ট ক্যারেক্টার। হ্যাঁ, এখান থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আপনি ক্যালকুলেশন করেন, দেখেন -5 থেকে -2, -5টা কিন্তু বাদ। তো এখন দেখেন ও আর এল, এক্ষেত্রে নেগেটিভলি ক্যালকুলেশনের সময় -0 অর্থাৎ -0 তো হয় না, এখানে আপনার শুরু করতে হবে -1 থেকে। আসলে বিশ্ববোধক চিহ্নটা হচ্ছে -1, তাহলে ডি হচ্ছে কত? ডি হচ্ছে -2, এল হচ্ছে -3, আর হচ্ছে -4, আর ও হচ্ছে -5। সো -5 যেটা সেটা প্রিন্ট হবে না, সেটা এক্সক্লুড করতে হবে, নট ইনক্লুডেড। তাহলে আমার শুরু হবে প্রিন্ট বি থার্ড ব্র্যাকেট -5:-2, এর মানে বোঝাবে আমাকে প্রিন্ট করতে হবে, স্লাইস করে প্রিন্ট করতে হবে 4 নম্বর পজিশন থেকে নেগেটিভলি, 4 নম্বর পজিশন থেকে নেগেটিভলি 2 নম্বর পজিশন পর্যন্ত। সো নেগেটিভলি 4 নম্বর পজিশন হচ্ছে ও, 3 নম্বর আর 2 নম্বর হচ্ছে এল। সো ও আর এল, একটু খেয়াল করি আমরা। নেগেটিভলি ডান দিক থেকে শুরু হবে, মার্কিং শুরু হবে 1 থেকে, -1 হবে সর্বশেষ ক্যারেক্টারটা, এইভাবে বাম দিকে আসতে থাকে। কিন্তু যখন পজিটিভলি করব তখন 0 থেকে শুরু হয়। এবারে আমরা অনেক সময় জানতে চাই যে হচ্ছে স্ট্রিং এর লেন্থ কত। স্ট্রিং এর লেন্থ জানার জন্য আমার খুব সহজ একটা ফাংশন আছে, সেটা হচ্ছে লেন্থ ফাংশন। ঠিক কতটা ক্যারেক্টার নিয়ে গঠিত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে লেন্থ ফাংশনটা ইউজ করব। সো আমার একটা ভেরিয়েবল যদি থাকে এ ভেরিয়েবল স্ট্রিং টাইপের, তাহলে প্রিন্ট লেন অফ এ, এটার মাধ্যমে আমরা লেন্থ বের করতে পারবো। সো এটার রেজাল্ট কত আসবে, কয়টা ক্যারেক্টার আছে, চলে আসবে 13 ক্যারেক্টার্স। তো লেন্থ অফ এ ভেরিয়েবল 13 ক্যারেক্টার্স চলে আসছে। তো স্ট্রিং এর আরো কিছু অপারেশনাল মেথড আছে, সেগুলো হচ্ছে দেখেন স্ট্রিপ। স্ট্রিপটা হচ্ছে এটা ট্রিম করে ফেলে আমার যে ভেরিয়েবলটা আমরা নিব, যে স্ট্রিং ভেরিয়েবলটা নিব, সেটার শুরুতে এবং শেষে যদি স্পেস থাকে, এক বা একাধিক স্পেস থাকুক না কেন, সেটাকে ট্রিম করে কেটে ফেলে সেটার প্রথম ক্যারেক্টারটাকে অবশ্যই স্পেস বাদে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করবে এবং শেষেও স্পেস বাদে কোনো ক্যারেক্টার থাকবে। সো বলছে স্ট্রিপ মেথড রিমুভস any white space from the beginning or the end. আমরা একটু দেখে আসি। সো দেখেন আমরা শুরু করেছিলাম, এখানে স্পেস ছিল, কিন্তু রেজাল্টে কিন্তু কোনো স্পেস নেই। আপনি যদি 100টা স্পেস দেন তাও এটাকে ট্রিম করে ফেলবেন। সো স্ট্রিপ ফাংশনের কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং এর শুরু এবং শেষের হোয়াইট স্পেসগুলোকে বাদ দিয়ে দাও, মাঝখানের গুলো বাদ দিবে না। দেখেন মাঝখানে যদি 100টা দেন, 100টা থেকে যাবে। মাঝখানের হোয়াইট স্পেসকে রিমুভ করবে, শুধুমাত্র শুরু এবং শেষ। স্ট্রিপ ফাংশনের কাজ আমরা দেখলাম। এখন আমরা কিছু কাজ করব, যেমন অনেক সময় আমাদের যেটা করতে হয় সেটা হলো আমরা লোয়ার ফাংশন ব্যবহার করতে পারি। লোয়ার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে লোয়ার কেজে করবে, এবং আপার একটা ফাংশন আছে, সেই আপারের ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের স্ট্রিং টাইপের ভেরিয়েবলের স্ট্রিংগুলোকে আপার কেজে কনভার্ট করবে। সো আমরা এখন দেখে যাচ্ছি, আমরা এ ভেরিয়েবলকে লোয়ার দিব। অনুরূপভাবে আমি যদি এ ভেরিয়েবলকে আপার করতে চাই, তাহলে এ ডট আপার, এ ডট আপার হচ্ছে একটি ফাংশন,
যেটা আপার কেস বা বড় হাতের অক্ষরে রূপান্তর করবে কোন একটা স্ট্রিং ভেরিয়েবলকে, অনুরূপভাবে লোয়ার। আমরা কিন্তু স্পষ্টতই দেখতে পেরেছি যে এ ভেরিয়েবলের যে উপাদানের ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপার কেস বড় হাতের অক্ষরে করে ফেলেছি এবং লোয়ার ফাংশন দিয়ে লোয়ার কেস করেছি। তারপর আমাদের কিছু ফাংশন আছে, যেমন রিপ্লেস ফাংশনের কাজ হচ্ছে কোন একটা ভেরিয়েবলের কোন একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের নিয়ে কাজ করব এবং সেই স্ট্রিং এর মধ্যে কোনো বিশেষ ক্যারেক্টারকে অন্য একটি ক্যারেক্টার দিয়ে যদি রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস ফাংশনটা কাজ করবে। সেটার উপায় কি? সেটার উপায় আমরা এখনই করে ফেলবো। প্রিন্ট ফাংশনের মধ্যে এ ভেরিয়েবল নিয়ে কাজ করব, এ ডট রিপ্লেস। কাকে রিপ্লেস করব? সাপোজ আমরা বললাম বড় হাতের এইচ কে রিপ্লেস করব বড় হাতের জে দিয়ে। সেক্ষেত্রে আমার ফলাফলটা দেখে আসি একটু। লক্ষ্য করেন উপরের দুটো রেজাল্ট কিন্তু ঠিকই আছে, প্রিন্ট ফাংশনের রেজাল্ট ঠিক আছে, কিন্তু ফাইনালি যখন আমি করলাম এ ডট রিপ্লেস এইচ জে তখন কিন্তু এইচ এর পরিবর্তে জে হয়ে গেছে, জেলো ওয়ার্ল্ড হয়ে গেছে। এবং তাতে কিন্তু মূল যে এ ভেরিয়েবলের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আপনি লক্ষ্য করেন প্রিন্ট এ ভেরিয়েবল কিন্তু ঠিকই আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ফাংশন, আপার ফাংশন, রিপ্লেস ফাংশন এটা ইনস্ট্যান্টলি একটা রেজাল্টকে প্রদর্শন করার জন্য, এটা পার্মানেন্ট চেঞ্জ করে না। কারণ হলো গিয়ে সর্বশেষ যে প্রিন্ট এ সেটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ডে আছে, সেটা কিন্তু ভেরিয়েবলের কোনো চেঞ্জ হয়নি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখেন আমরা এর আগে পজিশন ওয়াইজ কিন্তু কাজ করেছি। পজিশন ওয়াইজ আমরা এখানে ভাগ করে প্রদর্শন করেছি, পজিশন যে কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত স্লাইস করব সেটা কিন্তু আমরা করেছি, স্লাইস অপারেশন পজিশন ওয়াইজ। কিন্তু আমাদের কখনো কখনো যে স্পিল্ড করে ফেলতে হয়। স্পিল্ড করাই হলো যে স্লাইস কিন্তু নতুন কোনো কিছু জেনারেট করে না, সে শুধুমাত্র প্রদর্শনটা করে যে 2 থেকে 5 পর্যন্ত পজিশনের ক্যারেক্টারগুলোকে প্রদর্শন করলো, এটা নতুন কোনো কিছু জেনারেট করে না, কোনো আলাদা কোনো ফল দেয় না। কিন্তু আমরা যখন স্পিল্ড ফাংশন ইউজ করব, স্পিল্ড ফাংশন ইউজ করলে যে ভেরিয়েবলের উপর করব সেই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংগুলো আছে সেই স্ট্রিংগুলোকে ভাগ করে একাধিক সাব স্ট্রিংকে রিটার্ন করবে, অর্থাৎ ছোট ছোট স্ট্রিংয়ে ভাগ করবে। যেমন আমরা চাচ্ছি যে এখানে প্রিন্ট এ ডট স্পিল্ড, এখানে ডাবল কোটেশনের মধ্যে কমা দিয়ে দিয়েছি, অর্থাৎ যেখানেই কমা থাকবে সেখানেই ভাগ করে ফেলবে, কমা থাকলে সেটাকে পৃথক করে দেখাবে। আমরা এই ফলাফলটা একটু দেখে আসবো যে স্পিল্ড ফাংশনটা কোন একটা স্ট্রিং এর উপরে কিভাবে কাজ করে। দেখেন আমার রেজাল্ট গুলো কিভাবে দিয়েছে। হ্যালো একটা পার্ট, ওয়ার্ল্ড একটা পার্ট, দুইটাকে কমা দিয়ে একদম পৃথক করে ফেলেছে। কমা থাকার কারণে এটা পৃথক রেজাল্ট দিয়েছে। এ একটা ভেরিয়েবল ছিল হ্যালো ওয়ার্ল্ড, তারপর এটাকে স্প্লিট করলাম এ ডট স্প্লিট ওয়্যার কমা, এবং সেই রেজাল্ট যেটা পাওয়া গেল সেটাকে আমি বি ভেরিয়েবলে রাখলাম এবং বি ভেরিয়েবলকে প্রিন্ট করলাম। এতে করে এ ভেরিয়েবলের জায়গায় আছে, তার মানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এ ভেরিয়েবলের উপর অপারেশন চালানোর পরে এই ফলাফলটাকে
বি ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে। সো বি ভেরিয়েবলের মান হচ্ছে বর্তমানে হ্যালো কমা ওয়ার্ল্ড, ভিন্ন ভিন্নভাবে। এবং লক্ষ্য করেন যে বি ভেরিয়েবলে কিন্তু সেখানেও কিন্তু উপাদানের ছিল, আপনার ইন্ডেক্সিং আছে, যে সেখানেও পজিশন নাম্বার অনুযায়ী প্রথম উপাদান 0, দ্বিতীয় উপাদান 1, এরকম করে। তো আমি কিন্তু শুধুমাত্র প্রথম উপাদানকে এখানে প্রিন্ট করার চেষ্টা করেছি, যে বি অফ 0 হ্যালো। অনুরূপভাবে সেখানে বি অফ 1 ছিল ওয়ার্ল্ড। আর সামষ্টিকভাবে শুধুমাত্র বি সম্পূর্ণটা। আশা করি আমরা স্প্লিট ফাংশনের ব্যবহারটা বুঝে গেছি। এরকম করে যে কোনো স্ট্রিংকে একাধিক সাবস্ট্রিংয়ে পরিণত করা যেতে পারে। এরপর কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা ফ্রেজ আছে কিনা সেটা চেক করতে পারি আমরা। এবং এটা হলো যদি থাকে, তাহলে কি হয় আমরা দেখে আসি একটু। দুইভাবে আমরা এই কাজটা করতে পারি। কিওয়ার্ড হচ্ছে একটা ইন আর একটা হচ্ছে নট ইন, অর্থাৎ যে স্ট্রিংটাকে নিয়ে আমরা কাজ করছি, একটা হচ্ছে মূল স্ট্রিং আর একটা হলো কি স্ট্রিং। তো কি স্ট্রিংটা মূল স্ট্রিংয়ে আছে কিনা সেটা চেক করতে পারি, অথবা কি স্ট্রিংটা মূল স্ট্রিংয়ে নাই কিনা সেটা চেক করতে পারি। সো আমরা একটু দেখে আসি। এটার রেজাল্টটা হবে হচ্ছে বুলিয়ান, ট্রু অর ফলস। দি রেইন, আমার হচ্ছে মূল ভেরিয়েবল হচ্ছে স্ট্রিং হচ্ছে টেক্সট ইকুয়াল টু দি রেইন ইন স্পেন অলওয়েজ মেইনলি ইন দ্য প্লেন। তো আমি এখানে খুঁজছি যে AIN এই কথাটা এখানে উপস্থিত আছে কিনা। দেখেন না, AIN আছে, রেইনের মধ্যে আছে, প্লেনের মধ্যে আছে, এবং স্পেনের মধ্যেও আছে, তিনটা জায়গায় আছে। তো এখানে যেহেতু আছে, সো যখনই আমি এই ইন কিওয়ার্ডটা ইউজ করেছি, যে AIN স্ট্রিং ইন টেক্সট, যদি থাকে তাহলে রেজাল্ট হবে ট্রু, বুলিয়ান ট্রু, আর যদি না থাকে রেজাল্ট হবে ফলস। আমি এখানে অন্য একটা টেক্সট দিয়ে খুঁজি, মিন, আমার মনে হয় না এখানে মিন কোথাও আছে, কোথাও মিন নেই। তো সো আমি এখানে বলছি যে মিন খুঁজতেছি এই টোটাল স্ট্রিংটাতে, পাওয়া যাবে না, সো রেজাল্ট আসবে ফলস। অনুরূপভাবে মিন স্ট্রিংটা এখানে নাই, আমি চাচ্ছি যে মিন স্ট্রিংটা এখানে যে নাই সেটাই আমরা চেক করব। মিন স্ট্রিংটা সেখানে নাই সেটা চেক করার জন্য আমার করতে হবে কি, নট ইন কিওয়ার্ড। সো আমরা বলবো যে মিন নট ইন টেক্সট। তো এটা আবার সত্য যে টেক্সটের মধ্যে মিনটা আসলে নাই। সো এবার রেজাল্ট আসবে ট্রু। তাহলে এভাবে আমরা আসলে কোনো জিনিসকে, কোনো একটা ছোট স্ট্রিংকে বা ফ্রেজকে বড় স্ট্রিংয়ের মধ্যে আছে কি নাই সেটা চেক করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে একাধিক স্ট্রিংকে আমাদের কাজের সুবিধার্থে একত্রে করতে হয়। দেখা গেল যে আমরা ক্লাসে বললাম যে প্রত্যেকে একটি করে ফলের নাম বলো, সবাই বলল, 5 জনে 5টি বলল, বলার পরে আমি বলতে চাই যে আজকের ক্লাসের যে ফলগুলোর নাম উঠে এসেছে তা হলো ডট ডট ডট। সো তখন কিন্তু আমার এই পাঁচটা স্ট্রিং, ফলের নামগুলো স্ট্রিং ছিল, সেগুলোকে কনক্যাটেনেশন করতে হবে। তো এই কনক্যাটেনেশন করার জন্য আমাদের এখানে একটা অপারেটর আছে, সেই অপারেটর নাম হচ্ছে প্লাস। প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের মাধ্যমে আমি স্ট্রিংকে কনক্যাটেনেট করতে পারি। আমি একটু দেখে আসি। দেখেন, এ একটি ভেরিয়েবল যার মান হ্যালো, বি একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার মান ওয়ার্ল্ড। সো
আমরা লিখেছি সি ইকুয়াল এ প্লাস বি, দ্যাট মিনস এ এবং বি স্ট্রিংকে কনক্যাটিনেট করো। আমরা কনক্যাটিনেট করে যেটা পেলাম সেটা হলো সি কে যখন প্রিন্ট করলাম দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড একসাথে লেগে গেছে। অর্থাৎ আমরা বাস্তবে আমরা এক্সপেক্ট করি যে মাঝখানে একটা স্পেস থাকবে, তো স্পেসটাকে আমার এখানে আলাদা একটা স্ট্রিং এর মাধ্যমে যোগ করে দিতে হবে। সো আমি এটাও আলাদা একটা কনক্যাটিনেশন দিলাম, এখানে আলাদা একটা স্ট্রিং এর মধ্যে একটা স্পেস দিয়ে দিলাম। এখন ফাইনালি আমি রেজাল্টটা পাবো। তাহলে ভেরিয়েবলের মাধ্যমে এবং ভেরিয়েবল ছাড়া উভয় প্রক্রিয়া আমরা স্ট্রিং এর কনক্যাটিনেশন করলাম। আমরা যদি চাই যে ডাইরেক্টলি করব সেটাও কিন্তু সম্ভব। তারপর আরেকটি বিষয় আছে হচ্ছে স্ট্রিং ফরম্যাট। ফরম্যাট হচ্ছে এটাও একটা টেক্সট উপস্থাপন করার প্রক্রিয়া। আমরা একটু আগে যে আমি স্ট্রিংকে কনক্যাটিনেট করলাম, অনেক সময় দেখা গেল স্ট্রিং এর সাথে আমার হচ্ছে ইন্টিজারকে লিখতে হবে। সেক্ষেত্রে কিভাবে স্ট্রিং এর সাথে ইন্টিজার তো কনক্যাটিনেট হবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এজ ইকুয়াল টু 36, ডেফিনেটলি এজ হচ্ছে একটা ইন্টিজার টাইপ, এবং আমি লিখতে চাই যে মাই নেম ইজ জন, আই অ্যাম 26 ইয়ার্স ওল্ড। সো এই মাই নেম ইজ জন এই কথাটুকু হচ্ছে স্ট্রিং টাইপের, আর এজ হচ্ছে ইন্টিজার টাইপের। দুইটাকে কনক্যাটিনেট করলে রেজাল্ট আসবে এরর আসবে, ডেফিনেটলি এরর আসবে। দেখেন এরর চলে এসেছে লাইন নম্বর 2 তে। তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের হচ্ছে ফরম্যাটিং ইউজ করতে হবে। হ্যাঁ, ফরম্যাট ইউজ করতে হবে। তো ফরম্যাটটা কাকে করব? এই এস কে ফরম্যাট করব। হ্যাঁ, এখানে আমরা যেটা করব সেটা হলো আই অ্যাম, এরপরে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, এটা আমি ফরম্যাট করে রাখলাম। এইখানে আমি বসাবো হচ্ছে এস কে, কার সাথে বসাবো? টিএক্সটি কে। সো টিএক্সটি ভেরিয়েবল ডট ফরম্যাট, এর মধ্যে আমি বসাতে চাই কি? এস ভেরিয়েবল কি। সো আমি এখন টেক্সট ভেরিয়েবলের মধ্যে এস ভেরিয়েবলটাকে নির্দিষ্ট ফরম্যাটে বসিয়ে দিতে চাচ্ছি। দেখি ফলাফল। দেখেন মাই নেম ইজ জন, আই অ্যাম, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় 36 চলে এসেছে। এরকম আমরা যদি 5টা জায়গায় ফরম্যাট করে রাখি তো 5টা জায়গায় আমরা পূরণ করতে পারবো। সো মাই নেম ইজ জন, আই অ্যাম 36 years old, my father is a, I don't know, my father is a teacher. সো এই অকুপেশন এই ভেরিয়েবলের মধ্যে টিচার কথাটা লেখা আছে। অকুপেশনটাকে যদি আমি ফরম্যাট করতে চাই আমি এক লাইনেই করতে পারবো, txt ডট ফরম্যাট এজ কমা অকুপেশন। তাহলে এখন প্রথমে বসে যাবে, প্রথম ফরম্যাটে এজ বসে যাবে, দ্বিতীয় ফরম্যাটে অকুপেশন বসে যাবে। মাই ফাদার ইজ এ টিচার। এরপর তো অনেক সময় এরকম হতেই পারে যে আপনি আপনার যে হচ্ছে ফরম্যাটটা ব্যবহার করছেন সেই ফরম্যাটটা আপনার আগে পিছিয়ে করতে হয়। সেই আগে পিছিয়ে করার ক্ষেত্রে তাহলে আপনাকে অবশ্যই সেখানে ইন্ডেক্স উল্লেখ করে দিতে হবে। ফর এক্সাম্পল দেখেন এখানে আমার প্রথমটাকে আমি বলেছি 2 নম্বর, তাহলে এই 2 নম্বরে আসলে কে আসবে? এখানে দেখেন ফরম্যাট যখন করতে যাই তখন প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি, পরেরটা হচ্ছে আইটেম নো, পরেরটা হচ্ছে প্রাইস।
সো 0 1 2 2 হচ্ছে প্রাইস। সো আপনি যখন এখানে ইন্ডেক্স ফরম্যাটের মধ্যে 2 মার্ক করে দিয়েছেন, তাহলে এখান থেকে এই প্রাইস অংশটা ওখানে গিয়ে বসবে। এখানে एग्जांपलটা দেখি। I want to pay format $2। format 2 হচ্ছে 0 1 2 প্রাইস ভেরিয়েবলের মান 49.9। অনুরূপভাবে ফর 0 পিসেস 0 কোয়ান্টিটি 3 pieces of item format 1 কে আইটেম নাম, মান কত 567 567। তো সব বসে গেছে। I am to pay format 2 for 3 format 0 of item format 1। তো আমরা এরকম ইন্ডেক্সিং মার্ক করে দিয়েও ফরম্যাট ব্যবহার করতে পারি। এরপরে দেখেন, আমরা অনেক সময় আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা কিছু জিনিসকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে চাই। ফর এক্সাম্পল, মাই টিচার সেড ইউ আর নাইস লুকিং। সো আই ওয়ান্ট টু কোট ইউ আর নাইস লুকিং, বাট এখানে আমরা যদি এভাবে লিখতে চাই, ডেফিনেটলি এরর দেখাবে। দেখেন, টেক্সট হচ্ছে উই আর দি সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ। ভাইকিংস ডাবল কোটেশনের মধ্যে আছে, কিন্তু লক্ষ্য করেন আপনার স্ট্রিং টাইপের কারণে একটা ডাবল কোটেশন শুরু এবং শেষ হয়েছে, কিন্তু আপনি যখন এভাবে লিখছেন তখন প্রথম ডাবল কোটেশন শুরুর পর এখানে আপনার স্ট্রিং টাইপের ডাবল কোটেশন শেষ হয়ে গেছে বলে মনে হবে। আবার তাহলে অতিরিক্ত অংশ হিসেবে ভাইকিংস কথাটা কিভাবে আসলো, সেই কারণে এটা ভুল দেখাবে। তো এক্ষেত্রে আপনাকে এই যে মাঝখানের ভাইকিংসের জন্য যে ডাবল কোটেশনটা আছে, সেটাকে আপনার স্কেপ ক্যারেক্টারের মধ্যে ধরে নিতে হবে। স্কেপ ক্যারেক্টার হলে কি আপনি ব্যবহার করবেন হচ্ছে ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশটা ব্যবহার করলে সেই ক্যারেক্টারটাকে আসলে নর্মাল কোডের যে ধরন, সেই ধরনের অংশ থেকে বাদ দিয়ে সাধারণ কথার মধ্যে নিয়ে যাবে। সো আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করে এটা বাদ দিয়ে দিলাম, পরের ডাবল কোটেশন চিহ্নটাকেও বাদ দিয়ে দিলাম। এখন ভাইকিংসের আগে পিছের দুইটা ডাবল কোটেশন অমিট হয়ে গেছে, সেগুলোকে কোডের সাধারণ অংশের মধ্যে বিবেচনা করছে না, এটা শুধুমাত্র প্রিন্টের জন্য। সো রান। তো যেহেতু আমি কোনো ফলাফল শো করতে বলিনি, প্রিন্ট করতে বলিনি, দেখায়নি, কিন্তু কোনো ভুলও আসেনি। এবার প্রিন্ট করে দেখি। We are the so-called double quotation Vikings from the north. এখানে কিছু স্ক্যাপ ক্যারেক্টারস দেওয়া আছে যেগুলো পাইথনে ব্যবহার করা হয়, এগুলো পৃথকভাবে দেখে নিতে হবে। সিঙ্গেল কোটেশনের আগে একটা যখন আমি ব্যাকস্ল্যাশ ইউজ করেছি তখন সিঙ্গেল কোটেশন পাওয়া যাবে, তারপর ডাবল ব্যাকস্ল্যাশ দিলে পরে একটা ব্যাকস্ল্যাশ শো হবে, ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন হবে, ব্যাকস্ল্যাশ আর দিলে ক্যারেজ রিটার্ন হবে, ব্যাকস্ল্যাশ টি দিলে ট্যাবের যে অপারেশন সেই অপারেশনটি হবে, আর ব্যাকস্ল্যাশ বি দিলে প্রকৃতপক্ষে ব্যাকস্পেস হবে। সেটা কিভাবে আমরা একটু দেখে নিই। লক্ষ্য করুন, আমি সাধারণ নর্মাল টেক্সট লিখেছি, যখন নর্মাল টেক্সট লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো স্পেস ওয়ার্ল্ড, আমি মনে করছি যে হচ্ছে হ্যালোর পরে যে স্পেসটা দিয়েছি সেটা ভুল করে দিয়ে ফেলেছি, সো আমি আলাদা করে কাটলাম না, আমি এখানে ঠিক রেখেও আমি ব্যাকস্ল্যাশ বি দিলাম,
তাহলে ব্যাকস্পেসের জন্য যে নর্মাল কিবোর্ডে কাজ সেই কাজটা হয়ে যাবে, এবং তখন আমার কি করবে, ওই ব্যাকস্পেসটাকে বাদ দিয়ে দিবে, স্পেসটাকে, হোয়াইট স্পেসটাকে বাদ দিয়ে ব্যাকস্পেস করে দিবে। তো দেখুন তো এরপরে দেখেন ফর্ম ফিট আছে, অক্টাল ভ্যালু প্রদর্শনের জন্য, হেক্সাডেসিমাল ভ্যালু প্রদর্শনের জন্য রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। এবং এই স্ট্রিংকে ব্যবহার করার জন্য আরও অনেক ফাংশন রয়েছে, অনেক মেথড রয়েছে। আচ্ছা, এই মেথডগুলিকে দেখেন যে অল স্ট্রিং মেথড রিটার্নস নিউ ভ্যালুস। এর আগে আমরা যে ফাংশনগুলো দেখেছি সেই ফাংশনগুলো কিন্তু আমার ভ্যালুকে পার্মানেন্টলি চেঞ্জ করতো না, শুধুমাত্র একটা ফলাফল প্রদর্শন করত। কিন্তু স্ট্রিং মেথড কি করবে, অল স্ট্রিং মেথড রিটার্ন নিউ ভ্যালুস, নতুন মান প্রদর্শন করবে, কিন্তু সেগুলো অরিজিনাল স্ট্রিংকে চেঞ্জ করবে না। তাহলে অরিজিনাল স্ট্রিংকে যদি চেঞ্জ না করে তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে নতুন ফলাফলটাকে অন্য একটা ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করা। দেখেন ক্যাপিটালাইজ, আমরা অলরেডি লোয়ার কেস এবং আপার কেস করার জন্য লোয়ার এবং আপার দুইটা মেথড ইউজ করে ফেলেছি। তো ক্যাপিটালাইজটা আর একবার দেখতে চাই, দেখে আসি ক্যাপিটালাইজের কাজ কি। দেখুন আমার এখানে মূল যে টেক্সটটা ছিল সেটা ছিল টোটালটাই ছিল লোয়ার কেস, কিন্তু ক্যাপিটালাইজ কি করবে, শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য সেন্টেন্স, বাক্যের প্রথম ক্যারেক্টারটাকে বড় হাতের অক্ষর করে দিবে। এই কাজটি হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। শুধুমাত্র এইচ কে ক্যাপিটাল করেছে। অনুরূপভাবে এখানে আছে কেস ফোল্ড, কনভার্ট স্ট্রিং ইনটু লোয়ার কেস, এটারও কাজ রয়েছে। সেন্টার, রিটার্নস এ সেন্টার স্ট্রিং, আমরা অনেক সময় এটাকে যদি কোনো টেক্সটকে সেন্টারে রাখতে চাই স্ক্রিনের মাঝখানে সেটা করতে পারবো। কাউন্ট, রিটার্নস দি নাম্বার অফ টাইমস স্পেসিফাইড ভ্যালু অকার্স ইন এ স্ট্রিং, কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টার কতবার আছে সেটা দেখার জন্য কাউন্ট ফাংশন। এনকোড, রিটার্নস অ্যান এনকোডেড ভার্সন অফ দ্য স্ট্রিং, স্ট্রিংয়ের এনকোডিংটা শো করবে, যে কোনো একটা বিশেষ এনকোডিংয়ে স্ট্রিংটা কেমন দেখাবে। অনুরূপভাবে এন্ডস ওয়াইথ, এক্সপ্যান্ড ট্যাবস, ফাইন্ড, ফরম্যাট, ফরম্যাট ম্যাপ, ইন্ডেক্স ইত্যাদি আমাদের দেখে নিতে হবে। ইজ ইজ আলনাম অর্থাৎ আলফা নিউমেরিক কিনা, ইজ আলনাম রিটার্নস ট্রু ইফ অল ক্যারেক্টার্স ইন দ্য স্ট্রিং আর আলফানিউমেরিক, যে স্ট্রিংটা দেওয়া হবে সেগুলো যদি আলফা নিউমেরিক অর্থাৎ অ্যালফাবেট এবং নাম্বারস এর মধ্যেই থাকে তাহলে বুলিয়ান ট্রু প্রদর্শন করবে, আদারওয়াইজ ফলস। ইজ আলফা চেক করবে শুধুমাত্র অ্যালফাবেট কিনা, বুলিয়ান ট্রু অথবা ফলস প্রদর্শন করবে। ইজ ডেসিমাল, শুধুমাত্র ডেসিমাল ভ্যালু কিনা। ইজ ডিজিট, অনলি ডিজিট কিনা, সেটা জাস্টিফাই করবে। এগুলো সবগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ইজ আইডেন্টিফায়ার, শুধুমাত্র আইডেন্টিফায়ার কিনা, অর্থাৎ ইজ লোয়ার, স্ট্রিং কি শুধুমাত্র লোয়ার কেস আছে কিনা। ইজ নিউমেরিক, শুধুমাত্র নিউমেরিক কিনা স্ট্রিংয়ের অংশ বিশেষ। ইজ প্রিন্টেবল, রিটার্নস ট্রু ইফ অল ক্যারেক্টার্স ইন দ্য স্ট্রিং আর প্রিন্টেবল, ক্যারেক্টারগুলো যদি প্রিন্টেবল হয় তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে এখানে যে ফাংশনগুলো আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ফাংশন, ধাপে ধাপে আমাদের এই ফাংশনগুলো মেথডগুলো ব্যবহার করতে হবে এবং জানতে হবে।
আমাদের স্ট্রিং সম্পর্কিত লেসন আজকের মতো শেষ করতে যাচ্ছি, তার আগে আমরা স্ট্রিং সংক্রান্ত দু একটি কুইজ এক্সারসাইজ করে নিব। চলুন দেখি। ইউজ দি len মেথড টু প্রিন্ট দি লেংথ অফ দ্য স্ট্রিং। কোনো একটি প্রদত্ত স্ট্রিংয়ের লেংথ বা দৈর্ঘ্য কত সেটা প্রিন্ট করার জন্য কোড লিখতে হবে। তাহলে এক্স একটা গিভেন স্ট্রিং টাইপের ভেরিয়েবল, যার মান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা লেংথ কত সেটা বের করবো। সো লেংথ বের করার জন্য len ফাংশন কার করব, এক্স ভেরিয়েবলের। কাজ শেষ। ইজ দ্যাট or x.len? Please check it. Submit answer. Correct. অর্থাৎ length of variable. Next exercise. Get the first character of the string txt. txt variable first character বের করব। তাহলে কি হবে, txt থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্যারেক্টার কত হয়, সিরিয়াল হয় 0 থেকে, সো 0। কারেক্ট। Get the characters from index 2 to 4. 2 to 4 LLO এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, পজিশন ওয়াইজ চিন্তা করতে হবে। সো এক্স ভেরিয়েবলে আমার কি করতে হবে, txt ভেরিয়েবলের ইন্ডেক্স 2 কোলন 4 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তাহলে 5 পর্যন্ত আমার এন্ডিং লিমিট দিতে হবে। অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত করলে মূলত দেখাবে 2 থেকে 4 পর্যন্ত, 2 3 4। কারেক্ট। রিটার্ন দি স্ট্রিং উইদাউট এনি হোয়াইট স্পেস এট দ্য বিগিনিং অর দ্য এন্ড। শুরু এবং শেষের হোয়াইট স্পেসগুলো বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে, strip of txt. Oh, not correct. What's the correct answer? Find it, show answer. Yes, txt dot strip, not strip of x. So আমরা যদি কোনো উত্তর ভুল হয়ে যায় আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের লেসন এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো লেসন নিয়ে। আসসালামু আলাইকুম।